আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। চীনা J-10 দিয়েই ভারতের 2 যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। ইরানে 12,000 মিসাইল যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছে। ইসরায়েলকে ছারখার করে দেবে ইরান। আগামী 5 বছরের মধ্যে ন্যাটো আক্রমণ করবে রাশিয়া, পুতিন। ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগ দিবেন নেতানিয়াহু, আপত্তি আরব দেশগুলোর। ইরানের বিক্ষোভে কয়েক হাজার নিহতের কথা স্বীকার করলেন খামেনি, বললেন দায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আন্তর্জাতিক সামরিক ও ভূ-রাজনীতির প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার আকাশসীমার নিরাপত্তা ও শক্তির ভারসাম্য নিয়ে সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে যে চীনা প্রযুক্তিতে তৈরি J-10 যুদ্ধবিমান ব্যবহার করেই পাকিস্তান ভারতের 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যা প্রতিরক্ষা বিশ্লেষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। এবং এই ঘটনাটি যদি প্রযুক্তিগত ও কৌশলগত দিক থেকে বিশ্লেষণ করা হয়, তবে দেখা যাবে যে পাকিস্তান তাদের বিমান বাহিনীর আধুনিকায়নে চীনের ওপর কতটা নির্ভরশীল হয়ে পড়েছে এবং বেইজিংয়ের তৈরি এই অত্যাধুনিক J-10C ভিগারাস ড্রাগন যুদ্ধবিমানগুলো আসলে দক্ষিণ এশিয়ার আকাশে গেম চেঞ্জার হিসেবে আবির্গত হতে পারে কিনা তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা কল্পনা। বিশেষ করে এই যুদ্ধবিমানে ব্যবহৃত হয়েছে শক্তিশালী AESA রাডার এবং PL-15 মতো দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল, যা প্রতিপক্ষকে দৃষ্টিসীমার বাইরে থেকেই আঘাত করতে সক্ষম। আর এই ঘটনার প্রেক্ষিতে ভারতের রাফাল যুদ্ধবিমানের সাথে পাকিস্তানের J-10-এর সক্ষমতার তুলনা এখন সামরিক আলোচনার তুঙ্গে রয়েছে। কারণ ভারত যখন ফ্রান্স থেকে রাফাল এনে নিজেদের আকাশসীমা সুদৃঢ় করার চেষ্টা করছে, ঠিক তখনই পাকিস্তান চীনের সহায়তায় J-10-এর মতো মাল্টিরোল ফাইটার জেট বহরে যুক্ত করে নিজেদের সক্ষমতার জানান দিচ্ছে। এবং এই দাবির পেছনে আসলে কতটা সত্যতা রয়েছে বা এটি কোনো মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ কিনা তা নিয়েও আন্তর্জাতিক মহলে বিতর্ক রয়েছে। তবে এটা নিশ্চিত যে কাশ্মীর ইস্যু এবং সীমান্ত উত্তেজনাকে কেন্দ্র করে 2 পরমাণু শক্তিধর দেশের মধ্যে আকাশপথে আধিপত্য বিস্তারের যে প্রতিযোগিতা চলছে, তা এই ধরনের সংবাদের মাধ্যমে আরও উস্কে দেওয়া হলো এবং এর ফলে ভবিষ্যতের আকাশযুদ্ধে ডগ ফাইট বা সম্মুখ সমরের কৌশলগুলো কেমন হতে পারে তা নিয়ে সমরবিদরা নতুন করে হিসাব নিকাশ শুরু করেছেন। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামছেই না, বরং তা দিন দিন বারুদির স্তূপের আকার ধারণ করছে। সম্প্রতি পাওয়া খবরে জানা গেছে যে ইরান প্রায় 12,000 মিসাইল যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত করে রেখেছে এবং দেশটির শীর্ষ সামরিক কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কোনো ধরনের উস্কানি বা আগ্রাসন দেখা দিলে তারা ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দিতে দ্বিধা করবে না, যা আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। এবং এই বিশাল সংখ্যক মিসাইল ভাণ্ডারের মধ্যে রয়েছে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং হাইপারসনিক প্রযুক্তির সংমিশ্রণ, যা ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম বা ডেভিডস স্লিং প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে বলে দাবি করছে তেহরান। আসলে গত কয়েক দশক ধরে ইরান গোপনে তাদের মিসাইল প্রোগ্রামকে এতটাই শক্তিশালী করেছে যে তারা এখন নিজেদের মিসাইল সিটি বা মাটির অনেক গভীরে তৈরি করা মিসাইল ঘাঁটিগুলোর মাধ্যমে শত্রুপক্ষকে চমকে দিতে প্রস্তুত। এবং এই 12,000 মিসাইল কেবল সংখ্যার দিক থেকেই বিশাল নয়, বরং এগুলোর পাল্লা বা রেঞ্জ এতটাই বেশি যে মধ্যপ্রাচ্যের যে কোনো স্থানে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। এই পরিস্থিতিতে ইসরায়েলও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করছে এবং সম্ভাব্য হামলা মোকাবিলার জন্য মহড়া চালাচ্ছে। কিন্তু ইরানের এই প্রকাশ্য হুমকি এবং মিসাইল প্রস্তুতির ঘোষণা পুরো অঞ্চলের ভূ-রাজনীতিতে এক অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। অন্যদিকে বিশ্ব নেতারা এই উত্তেজনা কমানোর জন্য কূটনৈতিক তৎপরতা চালালেও ইরানের এই অনড় অবস্থান এবং ইসরায়েলের পাল্টা হুমকির ফলে সাধারণ মানুষের মনে যুদ্ধের আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে যখন পরমাণু চুক্তির আলোচনা থমকে আছে এবং পশ্চিমা বিশ্ব ইরানের উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করছে, তখন তেহরান তাদের সামরিক শক্তি প্রদর্শনের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিতে চাইছে। এই বিশাল মিসাইল ভাণ্ডার যদি সত্যিই ব্যবহার করা হয়, তবে তা কেবল ইসরায়েল বা ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব পড়বে বিশ্ব তেল বাজারে এবং সামগ্রিক অর্থনীতিতে। তাই বর্তমান পরিস্থিতিকে অনেকেই বারুদির ড্রামের উপর বসে থাকার সাথে তুলনা করছেন, যেখানে একটি ছোট স্ফুলিঙ্গই পুরো মধ্যপ্রাচ্যকে ভয়াবহ
যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। আর এই খবরটি শোনার পর আপনাদের কি মনে হয়, সত্যিই কি বড় কোনো সংঘাত আসন্ন, নাকি এটি কেবলই পারস্পরিক ভীতি প্রদর্শনের কৌশল? তা আমাদের জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে এখনই একটি লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। রাশিয়া এবং পশ্চিমের দেশগুলোর সামরিক জোট ন্যাটোর মধ্যে চলমান স্নায়ুযুদ্ধ ও ইউক্রেন সংঘাতের মধ্যেই এক ভয়াবহ ভবিষ্যৎবাণী বা সতর্কবার্তা সামনে এসেছে, যেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইঙ্গিত দিয়েছেন যে আগামী 5 বছরের মধ্যে ন্যাটো রাশিয়ার ওপর সরাসরি আক্রমণ চালাতে পারে, এবং এই আশঙ্কা থেকেই রাশিয়া তাদের সামরিক প্রস্তুতি ও পরমাণু সক্ষমতা বৃদ্ধির দিকে বিশেষ মনোযোগ দিচ্ছে। পুতিনের এই বক্তব্যটি এমন এক সময়ে এলো যখন ইউরোপের দেশগুলো তাদের প্রতিরক্ষা বাজেট বাড়াচ্ছে এবং ন্যাটোর পরিধি পূর্ব দিকে আরও বিস্তার লাভ করছে, যা মস্কো বরাবরই নিজেদের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে আসছে। বিশ্লেষকদের মতে পুতিনের এই 5 বছরের সময়সীমার কথা উল্লেখ করার পেছনে একটি বড় কৌশলগত কারণ রয়েছে, কারণ তিনি হয়তো মনে করছেন যে পশ্চিমা বিশ্ব ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়াকে দুর্বল করার যে চেষ্টা করছে তা শেষ পর্যন্ত একটি সরাসরি সংঘাতের দিকে মোড় নিতে পারে, এবং এর জন্য রাশিয়াকে প্রস্তুত থাকতে হবে। অন্যদিকে ন্যাটোর পক্ষ থেকেও বলা হচ্ছে যে রাশিয়ার আগ্রাসী মনোভাবের কারণেই তারা নিজেদের সীমান্তে সৈন্য সংখ্যা বাড়াতে বাধ্য হচ্ছে, অর্থাৎ এখানে একটি সিকিউরিটি ডিলেমা বা নিরাপত্তা সংকট তৈরি হয়েছে, যেখানে এক পক্ষের আত্মরক্ষা অন্য পক্ষের কাছে আক্রমণের প্রস্তুতি বলে মনে হচ্ছে। পুতিনের এই মন্তব্যের পর ইউরোপের রাজনীতিতেও ব্যাপক তোলপাড় শুরু হয়েছে, কারণ সরাসরি যুদ্ধ মানেই তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা, যেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। তাই আগামী 5 বছর বিশ্ব রাজনীতির জন্য অত্যন্ত ক্রান্তিকাল হতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, এবং এই সময়ের মধ্যে বিশ্ব শক্তিগুলোর মেরুকরণ আরও স্পষ্ট হবে, যেখানে একদিকে থাকবে রাশিয়া চীন অক্ষ এবং অন্যদিকে থাকবে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা। এই জটিল পরিস্থিতিতে সাধারণ মানুষের নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যে বড় ধরনের যুদ্ধের আগে নেতারা প্রায়ই এই ধরনের সময়সীমা বা আল্টিমেটাম দিয়ে থাকেন, যাতে নিজেদের জনগণকে মানসিকভাবে প্রস্তুত করা যায়। তাই পুতিনের এই বক্তব্যকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, এবং এর ফলে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে মেরুকরণ শুরু হতে পারে, যা আমাদের সবার জন্যই ভাবনার বিষয়। আপনারা কি মনে করেন আগামী 5 বছরের মধ্যে কি আসলেই ন্যাটো ও রাশিয়ার মধ্যে সরাসরি যুদ্ধ সম্ভব? কমেন্ট বক্সে আপনাদের সুচিন্তিত মতামত লিখুন। আমেরিকার রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের সম্ভাবনা বা তার প্রভাবকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে, যেখানে শোনা যাচ্ছে যে ট্রাম্পের প্রস্তাবিত বোর্ড অফ পিস বা শান্তি পরিষদে যোগ দিতে পারেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। কিন্তু এই উদ্যোগে তীব্র আপত্তি জানিয়েছে সৌদি আরব, জর্ডান ও মিশরের মতো প্রভাবশালী আরব দেশগুলো, যা মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন জটিলতা সৃষ্টি করেছে। কারণ ট্রাম্পের আগের শাসনামলে অ্যাব্রাহাম অ্যাকর্ড বা ইসরায়েলের সাথে আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের যে প্রক্রিয়া শুরু হয়েছিল তা ফিলিস্তিন ইস্যুকে পাশ কাটিয়ে করা হয়েছে বলে অনেক আরব দেশের জনগণ মনে করেন। এবং এখন নেতানিয়াহুর মতো কট্টরপন্থী নেতার সাথে ট্রাম্পের এই নতুন উদ্যোগ আরব লীগের দেশগুলোকে অস্বস্তিতে ফেলেছে। আরব দেশগুলোর আপত্তির মূল কারণ হল তারা মনে করছে এই বোর্ড অফ পিস মূলত ইসরায়েলের স্বার্থরক্ষা এবং ফিলিস্তিনকে আরও কোণঠাসা করার একটি প্ল্যাটফর্ম হতে পারে, যেখানে আরবদের স্বার্থ উপেক্ষিত হবে। এছাড়া নেতানিয়াহুর বর্তমান সরকারের নীতি এবং গাজা বা পশ্চিম তীরে তাদের কর্মকাণ্ডের কারণে আরব বিশ্বের জনমত ইসরায়েলের বিপক্ষে প্রবল। এমতাবস্থায় আরব শাসকরা ট্রাম্প ও নেতানিয়াহুর এই জোটে যোগ দিলে নিজ দেশের রাজনৈতিক অস্থিরতার মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করছেন। অন্যদিকে ট্রাম্প ও নেতানিয়াহুর ব্যক্তিগত সখ্যতা এবং রাজনৈতিক বোঝাপড়া অনেক পুরনো, এবং তারা চাইছেন ইরান বিরোধী একটি শক্তিশালী জোট গঠন করতে, যেখানে আরবদেরও সামিল করা হবে। কিন্তু আরব দেশগুলো এখন নিজেদের পররাষ্ট্রনীতিতে অনেক বেশি স্বাধীন, এবং তারা চীনের সাথেও সম্পর্ক উন্নয়ন করছে। তাই তারা আমেরিকার একপাক্ষিক কোনো পরিকল্পনায় অন্ধভাবে সায় দিতে নারাজ। এই ঘটনাটি প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন আর কেবল ওয়াশিংটনের ইশারায় চলে না, বরং আঞ্চলিক শক্তিগুলো তাদের নিজেদের স্বার্থ এবং জনমতের দিকে তাকিয়ে সিদ্ধান্ত নিচ্ছে। ট্রাম্পের এই উদ্যোগ সফল হবে কিনা তা সময়ই বলে দেবে, তবে আরবদের এই আপত্তি নিশ্চিতভাবেই ইসরায়েল ও আমেরিকার পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়াবে, এবং এই কূটনৈতিক দড়ি টানাটানি আগামী দিনগুলোতে বিশ্ব সংবাদের শিরোনামে থাকবে।
ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং সামাজিক অস্থিরতা নিয়ে এক নজিরবিহীন স্বীকারোক্তি দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে স্বীকার করেছেন যে ইরানে চলা বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। তবে স্বভাবসুলভভাবেই তিনি এই হত্যাকাণ্ডের দায় সরাসরি আন্দোলনকারীদের ওপর না চাপিয়ে বা সরকারের ব্যর্থতা স্বীকার না করে এর জন্য দায়ী করেছেন তাদের চিরশত্রু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে, যা ইরানের রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কারণ এতদিন পর্যন্ত নিহতের সংখ্যা নিয়ে সরকারিভাবে কোনো স্পষ্ট তথ্য দেওয়া হয়নি বা সংখ্যাটি অনেক কমিয়ে বলা হয়েছিল। খামেনির এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত নিজের সমর্থকদের এই বার্তা দিতে চেয়েছেন যে এই আন্দোলন কোনো সাধারণ বা স্বতঃস্ফূর্ত গণজাগরণ ছিল না, বরং এটি ছিল বিদেশিদের দ্বারা পরিচালিত এটি হাইব্রিড ওয়ার বা ছায়াযুদ্ধ, যার লক্ষ্য ছিল ইসলামী প্রজাতন্ত্রের পতন ঘটানো। কিন্তু মানবাধিকার সংস্থাগুলো এবং আন্তর্জাতিক মিডিয়া দীর্ঘদিন ধরেই বলে আসছে যে ইরানের নিরাপত্তা বাহিনী বিক্ষোভ দমনে অতিরিক্ত বল প্রয়োগ করেছে এবং নির্বিচারে গুলি চালিয়েছে, যার ফলে হাজার হাজার সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছে। খামেনি তার বক্তব্যে নিহতদের শহীদ বা বিদেশি ষড়যন্ত্রের শিকার হিসেবে আখ্যায়িত করে বিষয়টিকে একটি জাতীয়তাবাদী মোড় দেওয়ার চেষ্টা করেছেন, যাতে সরকারের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ কিছুটা প্রশমিত করা যায়। তবু বিশ্লেষকরা মনে করছেন যে সর্বোচ্চ নেতার মুখ থেকে নিহতের এই বিশাল সংখ্যার স্বীকৃতি প্রমাণ করে যে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল এবং এর ক্ষত ইরানের সমাজে অনেক গভীর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবশ্য খামেনির এই অভিযোগ বরাবরের মতোই প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে ইরানের জনগণ তাদের মৌলিক অধিকার ও স্বাধীনতার দাবিতেই রাস্তায় নেমেছিল। এই স্বীকারোক্তির পর ইরানের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক মহলে কী প্রতিক্রিয়া হয় সেটাই এখন দেখার বিষয়, কারণ এর ফলে ইরানের ওপর আন্তর্জাতিক চাপ ও নিষেধাজ্ঞা আরও বাড়তে পারে এবং একই সাথে দেশের ভেতরেও নতুন করে অসন্তোষ দানা বাঁধতে পারে। এই পুরো বিষয়টি নিয়ে আমরা নিয়মিত আপডেট দিতে থাকব, তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।